এরকম যেমন রসগোল্লা করে ঘোরাঘুরি, তারপর দুজন ব্যক্তির বছরে ঢুকলো ঝোপের ভিতর, বেরোলো স্যার খালি হাতে, তারপর আর করতে পারছেন। আপনি এক কাজ করুন তো, ওই সিসিটিভি ফুটেজ আর ল্যাপটপটা নিয়ে আসুন। যান। আচ্ছা স্যার। জানো কি নেই স্যার দিনের আলো জ্বালিয়ে মাঠে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, তাদের কারো পরিচয় জানা গেছে? কি করে পরিচয় জানা যাবে স্যার? ওই এলাকার যতজনকে সিসিটিভি ফুটেজ দেখে জিজ্ঞাসা করেছি তারা কেউ ভয়ে মুখ করতে চায়নি। তবে আপনার অবস্থা না ঠিক ওই প্রাইভেট নিউজ চ্যানেলগুলোর মতো। কেন স্যার? ওই যে ব্রেকিং নিউজে প্রত্যেক মিনিট অন্তর করে একটা করে ব্রেক, সবসময় একটা সাসপেন্স ফ্লো করার চেষ্টা। আপনি না থেমে পুরো কথাটা একসঙ্গে বলতে পারেন না? তাহলে আপনি না থেমে পুরো কথাটা একসঙ্গে বলুন। আর বোমব্লাস্টে যে বাচ্চাটি মারা গেছে তার বাড়ির লোকের কাছ থেকে পুরো ডিটেইলস পাওয়া গেছে স্যার। পাওয়া গেছে? ইয়েস স্যার। গুড। তারা সবকটা ওই রবীন ব্যানার্জির অনুগামী। রবীন ব্যানার্জি না দীপক। কি হলো, নামগুলো নোট করেনি? হ্যাঁ পরিচিত স্যার। তাহলে এক কাজ করুন, ওই নামের লিস্ট আর যেগুলো বললাম নিয়ে আসুন। যান। আচ্ছা স্যার। আমি হচ্ছে কি হরিদাস, গাড়িয়ে করে ধোলপাড়া বসছি। এদিকে শোনো, তুমি এইভাবে ভেতর ঢুকলে কেন? আমি তো শুধু আসতেছে ঢোকার আগে ভাবলাম যে আমার নালিশটা আপনাদের জানানোর আগে আপনার পায়েটা কল করি, তারপর আমার নালিশটা দাঁড়াবো। তো সেটা করতে গিয়ে তো যত থাকবে। কেন কি হলো? এখন আমার পায়ের দিকে নকল ছিল, আমার নকল ছিল স্যারে পায়ের দিকে। আপনাদের যে দরজার করে অতবার একটা পিলার গেঁথে রেখেছেন, তারপর আমি তোমার কমপ্লেনটা দিই। আরে বাবা, তোমার নালিশটা স্যারকে বলো। কি হলো, পাঁচু জানো কি তুমি নিচে খাবারটা দিন তো। ঠিক আছে, গত 4 দিন আগে মানে গত রবিবার থেকে। তাই রবিবার তুমি কখন থেকে খুঁজে পাচ্ছ না তোমার কত? বিকেল। তোমার পদের বয়স কত? ভাত করে পাশে ওইটুকু বাচ্চাকে একা ফেলে রেখে গেলে রাখতেন? একা রাখতে যাবো না, ওগুলো তো আরো বাচ্চা হয়। আর ওইটাই তো আমি আমার কাছে জায়গায় যেতে পারবো কি তাই? কেন তোমার স্ত্রী নেই? আমি তো নেটাস দিয়েছে। তুমি কি কাজ করো? আগে তো ওই চটের কারখানায় কাজ করতো, অগ্রহণের পদ দিয়ে মালিকের কাজ দিয়ে তাই না। তারপর ওই বাবুদের বাগানের মালিক কাজ করতো। তার মানে ঘরে থাকার মধ্যে তোমরা বাদ করতো? বেঁচে বেঁচে ওই নামটা রাখতে গেলে দেখো কত কি বিচ্ছিরি না। আর কি কোনো নাম খুঁজে পেলে না? আমার নার্সারি দিয়ে হচ্ছে হরিপদ দাস। ঘরে থেকে বলা বলছে উনি এসে, আমি আমার নামের অর্ধেকটা দান করে
আমি হচ্ছে কি হরিদা আর ও হচ্ছে কি পদদা। আচ্ছা মেয়ে ছেলের নাম কখন বড় হয় যেমন ধরেন কি আপনার নাম হচ্ছে কি জানো মানে সীতা, ওই আপনার নাম যদি সীতাপতি হতো। তুমি কি করে জানলে ওনার নাম জানো কি? এখন বড় কথা কি একটু আগে তো আপনি বলে জানো কি ফায়দা নিয়ে আসুন তো। তাই তো দেখছি। তা তোমার এই ব্যাপারে কাউকে সন্দেহ? সন্দেহ কি এটা কোনো বড় কথা নয়। এদিন দেখো আমি ওই ক্লাবের সামনে আমি আমার পদরে খুঁজতে একটা ছেলে খালি আমার দেখবে দেখছো দেখো সে দেখো আমার দেখবে দিচ্ছিল মানে ওই ভাইটা তা যে তোমাকে ভাগিয়ে দিচ্ছিল তার পরিচয় জানো? এই ছেলেটারে আমি ক্লাবের নতুন দেখি। ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। তোমার কাছে তোমার পদের কোনো ছবি আছে? তাহলে সবসময় একদম আমার পদরে আমার ঢুকে ঢুকে আনবে তাই আরে কি হলো কি? এত দেরি হচ্ছে কেন? জানো কি দেবী, এটাকে এক্ষুনি লগাবে ঢোকান। এই দেখুন এটা তোমার ছেলের ছবি? আমি কখন বললাম যে পদ অবস্থায় একটু আগে তো বলে এটা তো একটা ছাগলের ছবি। না পাবে রে, ওদের যেখানে ফেলে রেখেছে সেখানে যাও কে, যাও ঠিক ওখানে ফিরে পাবে। জানো কি দেবী হচ্ছে নাকি? আপনি জান, আপনাকে যেগুলো বললাম নিয়ে আসুন যান। আচ্ছা স্যার। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আপনি তো কিছু বললেন। আবার কি বলবো? আমার পদ কি হবে স্যার? নির্বুঝে খাইছে তোর পদ। পদকে ওই ক্লাবের ছেলেটাকে হরণ করে ফেলেছে। হয়েছে? আমার পদ তো সাল ভোগের আরে ওই ক্লাবের ছেলেরা পছন্দ করে দিতেছে এরকম বড় কথা। আর ওই সুন্দর শরীরটারে কেটে ছিঁড়ে তারা তারা ভোগ করে এটা তো আমার সত্য কথা। ভোগের জিনিস ভোগ করে ভালোবাসি ভালোবাসি চাইবো স্যার বলো আমার কদর আমি দিদি দাও আমার কদর শরীরটা এই না এই ছবিটা দেখতাম আমার মনে নেই ধরা হয়ে গেছে
ভালো আমি তোকে কাজ করতে আরে রবীন্দ্র আসুন বসুন। আপনি এখানে বসে পরিকল্পনা করার মধ্যে সময় লাগছে বড় হয়ে যাবে। কেন বলুন তো? এলাকায় বড়তে বেড়ে চলেছে আর আপনারা কিছু আরে আরে আস্তে আস্তে রবীন্দ্রবাবু, এত তাড়াহুড়ো করলে হুড়মুড়ে পড়ে যাবেন তো। আপনি আপনারা ইয়ার্কি করছেন। আপনি জানেন আমি ইচ্ছে করলে আপনাকে জানি জানি। আপনি ইচ্ছে করলে আমাকে সুন্দর করে ট্রান্সফার করে দিতে পারেন। আপনি ইচ্ছে করলে আপনার ওই হারমাত বাহিনী দিয়ে আমাকে অফিস থেকে তুলে নিতে পারেন। অফিসার রবীন্দ্রবাবু, এইসব ধমক চমক দিয়ে আমাকে চমকানো যাবে না। আর এই যাবৎ চাকরি জীবনে এইসব ধমক চমক শুনে না আর কানের পাতাটা কড়া পড়ে গেছে। তাই অযথা উত্তেজিত না হয়ে আসল কথাটা বলুন, তারপর দেখি আমি আপনাকে কতটা সাহায্য করতে পারি। বলুন। আমাদের পার্টির একটি ছেলে নাম রতন, ওই ক্যাব চালাতে খানিক করে আসে। কখন কোথায়? আর সন্ধ্যেবেলায় আতালা আছে ওই রেল লাইনে থাকে। তার অবস্থা এখন কেমন? টিকবে? আই মিন ডাক্তার কি বলছে? হসপিটালে আছে ব্লিডিং হচ্ছে, ব্লাড দেওয়া হচ্ছে। সিনিয়র ডক্টর না দেখাবো কিছু বলা যাচ্ছে। আপনি ওই ট্রিটমেন্টটাই রেকর্ড করে বলুন। আরে দাঁড়ান, আমাদের কাজের একটা প্রসিডিউর আছে, সময় লাগবে। আরে প্রসিডিউর পরে হবে, একবার যা বলুন তাই করুন। ঠিক আছে ঠিক আছে, আমি ফোর্ট করে কোথায়? স্পটে যেখানে ঘটনা ঘটেছিল। আচ্ছা আপনার কি মনে হয় অপরাধী ঘটনার জন্য এখনো দোষার হতে পারে? এইটুকু বুদ্ধি আমাদেরও আছে, কিন্তু ঘটনাস্থল তো একবার যেতেই হবে। সে পরে যাবে, একবার যা বলুন তাই করুন। জানতে দেবেন Yes, sir. আপনি এক কাজ করুন, দুজন কনস্টেবল নিয়ে একবার হসপিটালে কেন স্যার, আমার কি হলো? অ্যাটেম্প টু মার্ডার। রবীন বাবুর দলের একজন কর্মী স্ট্যাব হয়েছে, ও স্টেটমেন্ট রেকর্ড করতে হবে। কিন্তু স্যার, আমার কি? না বলছিলাম যে হসপিটাল থেকে তো কোনো সে করা হয়নি। বলা হয়নি? বলা হয়নি কেউ বলুন? আমাদের ভারতটা ধীরে ধীরে স্পট পরিবর্তন হয়। কখনো থানা, কখনো বলি বিউটি পার্লার। কি হলো? বলো তো, আপনি স্পিকার হয়ে গেলেন। লাইভ অন করে যাবি, ফাস্ট, কুইক। ওকে, জানতে দেবেন Yes, sir. আপনি যান। স্যার বলছিলাম যে ওখানে কি আইডেন্টিস কেউ আছে? প্রয়োজন নেই। ছেলেটা যখন জীবিত আছে ও স্টেটমেন্টই যথেষ্ট। আচ্ছা রবীন্দ্র, আপনার নাম জানা গেছে? নান্টু পাল। নান্টু পাল। অ্যাড্রেস? ওই না ওই ইলেকশনের জন্য যে পলাশমিত্রের ওই ওয়ার্ডে আশ্রয় দিয়েছে। ঠিক আছে, জানতে দেবেন Yes, sir. আপনি যত তাড়াতাড়ি সম্ভব যান, গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করে যত তাড়াতাড়ি সম্ভব থানায় রিপোর্ট করবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার, বলছিলাম যে হসপিটালের নামটা? এনআরএস ওয়ার্ড নাম্বার 37, আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন। এনআরএস হ্যাঁ ওয়ার্ড নাম্বার 37, হ্যাঁ বেড নাম্বার 60, হ্যাঁ 60। হ্যাঁ। তাহলে আসি স্যার। হ্যাঁ আসুন। আমি চললাম, রাতে ফোন করবো, তখন আবার ওই বিউটি পার্লার কেটে দেবে। আরেকটা কথা, যখন স্টেটমেন্টে আগামী 24 ঘন্টার মধ্যে না ঢুকে যে কোনো আসবে, আর তা না হলে আমি কিন্তু হাত উঠে বসতে হবে না। কথাটা খেয়াল রাখবেন। রবীন্দ্রবাবু, হ্যাঁ, আজ আপনার দলের একজন কর্মী স্ট্যাব হয়েছে বলে আপনি এত উত্তেজিত হয়ে পড়েছেন, কিন্তু গত দুদিন আগে বোমা ব্লাস্টে যে ওই ছেলেটা মারা গেল, কোথায় তার জন্য আপনার বা আপনাদের পার্টি কোনো মাথা ব্যথা খেয়াল করলাম না তো। সরকারি পয়সায় খেয়ে খেয়ে চেয়ারটা দিব্যি লাগিয়েছে। ডিউটি আবার আপনার বড়দের চেয়ারটা ছেড়ে কতবার বাইরে গিয়ে ধরেন। কি বলতে চান কি আপনি? গত দুদিনে পার্টি ফান্ড থেকে পার্টির পরিবারকে কত টাকা ডোনেশন দেওয়া হয়েছে খবর রাখেন কিছু? স্বাভাবিক, মানে নিজেদের দোষ ঢাকতে ভর্তুকি তো দিতেই হবে। মানে কি? এই যে একটু আগে বললেন না আমরা নাকি আপনাদের কোনো খবর রাখি না। আরে রবীন বাবু, আমরা চাইলে আজকের আপনি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন সেটাও বলে দিতে পারি, কিন্তু কি করা যাবে বলুন? আমাদের অবস্থা ওই গান্ধীজি 3 বাদরের মতো। ঠিক বোঝা গেল। গত পরশু যেখানে বোমা ব্লাস্ট হয়েছিল ওই জায়গাটা কার? আমার
তাতে কি হলো? আমি অ্যাকিউজ হয়ে গেলাম? সিসিটিভি ফুটেজে পোস্ট দেখা যাচ্ছে যাদের আনাগোনা ছিল তারা প্রত্যেকে আপনার দলে কর্মী। হ্যাঁ, কি হয়েছে? আর তাছাড়া এলাকায় যেভাবে দুষ্কৃতির দৌরত্ব বাড়ছে তাতে করে আপনার মনে হয়নি যে ওই জায়গাটা সংস্কার করার প্রয়োজন আছে? না, মনে হয়। আর কেন মনে হয়নি সেটা জনগণ সবাই জানে। কিন্তু আমি তো জানি না। এই তো বললেন এলাকার সমস্ত খবর নাকি আপনার লোক দরকার। আরে মশাই, ও তো পুরনো ইতিহাস। আর এই থানায় আমার বয়স মাত্র 6 মাস। তাই এই ঘটনাটা যদি একটু এক্সপ্লেন করতে তাহলে আমি অন্তত সুবিধা হয়ে যায়। এলাকায় কাউন্সিলর নির্বাচিত হবার পর থেকে আমার একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে এলাকার উন্নয়ন আর সম্ভব হলে কিছু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান। ওকে, তো আমি আমার ইচ্ছের কথা আগে থেকেই দলের উচ্চ নেতৃত্বকে জানিয়ে রেখেছিলাম। তো ওনারাই বললেন যে আর যে লেদার ইন্ডাস্ট্রি তার ফ্যাক্টরি জনের জমি, আমি জানেন আমিও ওই কাল বিলম্ব না করে না অফারটা অ্যাকসেপ্ট করলাম। জমি কোথায়? কেন ওই আটা বাগানে রেল লাইনের ধারে ওখানে তো অনেক ফাঁকা জমি আছে, ওটা তো আপনার ওয়ার্ডের মধ্যেই পড়ে। না, ওটা রেলের জমি। রেল কর্তৃপক্ষের পারমিশন ছাড়া হঠাৎ আমার মনে পড়লো আমার এই ঘোষতারা জমিটার কথা। সেই মতো আমরা তো অফারটা দিলাম আর সবকিছু দেখে শুনেই ওনারাও না অফারটা অ্যাকসেপ্ট করলেন। কিন্তু বাদ ছাড়লো আপনাদের ওই পলাশ মিত্তির। কিভাবে? ফ্যাক্টরির জন্য জমি সমস্যার কাজ শুরু হতে ও এলাকার জনগণকে খেপিয়ে তুলতে লাগলো যে রেসিডেন্সিয়াল এরিয়াতে যদি লেদার ফ্যাক্টরি হয় তাহলে মানুষজন নাকি দুর্গন্ধে টিকতে পারবে না। অনেক চেষ্টা করেছিলাম জানেন, সেই থেকে জমিটা ওইভাবে পড়ে রয়েছে। বুঝলাম। তবে যাই বলেন রবীন বাবু, পলাশ বাবুর কথাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো। আপনি তো বলেনি, আপনি তো ওই মতেই আছেন। কি বলতে চান কি আপনি? শুধু নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা ভাবুন। ফ্যাক্টরি হলে কত বেকার ছেলে মেয়েদের মুখে হাসি মুক্ত, এলাকা ভোট পাল্টে যেত বসায়। বুঝলাম, কিন্তু আমি যতটুকু জানি ওই সময় তো পলাশ বাবু আপনাদের দলেরই কর্মী ছিলেন। দিকের মাঠে রথের বেলায় খোলা শুধু বাদাম ছাড়িয়ে খেতে কোনোদিন ব্যাপারটা ঠিক বুঝিয়ে দিচ্ছি। বাদামের বাইরের অংশটা হচ্ছে কাষ্ঠধার্মী, মানে কাঠের মতো বড় আর কাঠের মতো শক্ত। ভাঙবেন, ভেতর থেকে 3-4টে দানা বেরোবে লাল রঙ। আবার করতে ছাড়বেন, এবার ভেতর থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে সাদা। আর যদি পলাশ মিত্তির হচ্ছে ওই অনেকটা খোসালা বাদামের মতো, ওকে অনেক ছাড়ালে তবে আসল চরিত্রে দেখা পাওয়া যাবে। বুঝলেন? তা পলাশ বাবু আপনাদের দল ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণটা? ভেরি সিম্পল, গত ইলেকশনে ও দলের ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করেছিল, দল ওকে টিকিট দেয়নি তাই। তাই উনি দলের থেকে দল বিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আপনাদের পার্টি সবকিছু জেনেও ওনার এগেইনস্টে কোনো স্টেপ নেই। দল কি করতো? ওকে সাসপেন্ড করতো, তাই তো? ও তো তাই ছিল, দল ওকে সাসপেন্ড করলে ড্যাং ড্যাং করে রাস্তা রাস্তায় অপোজিটকে জয়েন করতো। কিন্তু আলটিমেটলি করলো তো তাই। তা করেছে, কিন্তু ওই যে গাদ্দার সেটা তো জনসাধারণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আরে রাখুন আপনার জনসাধারণ, এই জনসাধারণের স্মৃতি বড় কামজোর মশাই। আর আপনার কথা পরিপ্রেক্ষিতেই বলি, এই পলাশ বাবুর মতো লোকজন এই জনসাধারণকে নিজের স্বার্থের জন্য যেভাবে খুশি ব্যবহার করতে পারে, আর তার জলজান্ত উদাহরণ তো আপনি নিজেই। সরকারি উদ্যোগে এত বড় একটা প্রজেক্ট এই জনগণকে খেপিয়ে বন্ধ তো করে দিল। তা তো করে দিল, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। আপনি প্লিজ আমাকে একটুখানি হেল্প করুন, আপনি ওই নানটুকে অ্যারেস্ট করা বন্ধ করুন। ঠিক আছে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি আপনাকে বলে দিচ্ছি, নানটুকে একবার অ্যারেস্ট করতে পারলে না পলাশ মিত্রের বাঁচি পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আসুন, আমরা দেখছি। থ্যাংক ইউ। রবীন বাবু, পলাশ বাবুর বাঁশি বাজানোর আগে আমাকেও তো একটু পলাশ বাবুকে বাজিয়ে দেখতে হবে যে ওর বাইরেরটা কতটা শক্ত আর ভেতরটা কতটা নরম। হ্যাঁ,